মির্জা গালিবকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কতটুকু মুসলমান, বলছে হাফ মুসলমান। বলে কেন? যে আমি মদ খাই কিন্তু শুকরের মাংস খাই না। তো জিয়াউর রহমানকে যখন বিশ্লেষণ করা যায় তখন ওই হাফ পৌনে এক দিয়ে বিশ্লেষণ করা যায় না। একটা পূর্ণাঙ্গ মানুষ, তার যেমন একটা কর্মযজ্ঞ আছে তেমনি তার ব্যক্তিগত জীবন। অনেক রাষ্ট্রনায়ক আছেন যিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন, আবার তার চারিত্রিক অনেক ত্রুটি বিচ্যুতি নানাভাবে দেখা গেছে, নানা দিক থেকে হয়তো দেখা গেছে। কিন্তু এই যে ইন্টিগ্রিটি বলে একটা শব্দ আছে ইংরেজিতে, এটাকে সম্পূর্ণভাবে ধারণ করা এবং পাশাপাশি দেশের জন্য, মানুষের জন্য যে একটা অবদান তৈরি করা, যে অবদান একটি জনগোষ্ঠীকে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম করে, আবার পাশাপাশি ওই মানুষটিকে যদি আমরা অনুসরণ করি, অনুকরণ করি, ওইভাবে যদি চলতে চাই, তাহলে সমাজে আমরা সত্যিকার অর্থেই সর্বজনের কাছে, মানে ভালো মানুষ বলতে কি বোঝায় জানি না, কিন্তু যথার্থ মানুষ হিসেবে পরিগণিত হতে পারি। তার মানবতার ক্ষেত্রে, মানবিকতার ক্ষেত্রে, প্রত্যেকটি দিক থেকে যে শিক্ষা চিন্তা এবং শিক্ষা নিয়ে যে আলোচনা করেছে, এর সূত্র ধরেই আমি শুধু একটু বলতে চাই যে দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি এসেছেন, উনি কথা বলবেন শিক্ষকদের সাথে, এখানে বিক্ষোভ হচ্ছে, উনি তখনও সামরিক আইন হয়নি, প্রত্যাহার হয়নি, সামরিক আইনও রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে একটা কর্পোরেট সাহিত্য শাসন, এখানে ছাত্রদের যে রাজনীতি করার যে অধিকার এবং তার কণ্ঠের স্বাধীনতা, এটাকে কিন্তু তিনি হরণ করেননি, যেটা আমরা আগে পরে অনেক সময় আমাদের চোখের সামনে দেখলাম। কি ভীতিকর অবস্থা! এমনকি এটা তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি আধুনিক রাষ্ট্র গড়ার রূপকার। মানে ফ্যাসিবাদের সাথে পার্থক্য হচ্ছে এইটাই, যখন জারের আমল রাশিয়াতে 1895 সালে, আমরা তখনও দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের একটা কর্পোরেট সাহিত্য শাসন ছিল, ছেলেরা কমপক্ষে তার কণ্ঠের স্বাধীনতা ছিল, তারা আওয়াজ তুলতে পারত, তার দাবি জানাতে পারত। অত্যাচারও হতো, লাঠিপেটাও হতো না যে তা নয়। তারা বিশ্ববিদ্যালয় সাহিত্য শাসনের জন্য 1855 সালে তারা দাবি তুলেছে, সংগ্রাম করেছে, সেদিন সেটি প্রতিষ্ঠিত হয়েছে। 1950-এর দশকে ভেনিজুয়েলা বিশ্ববিদ্যালয়, চারিদিকে সামরিক আইন, ভয়ঙ্কর রাষ্ট্রীয় পরিস্থিতি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপর হস্তক্ষেপ করেনি। যেটা বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষার স্বাধীনতা থাকতে হবে, যেখানে একাডেমিক টোন উচ্চারিত হয়, সেটাকে অবরুদ্ধ করে রাখা যায় না। পৃথিবীর বিভিন্ন দেশের অনেক ডিক্টেটর কিন্তু দেশের মধ্যে তার একচ্ছত্র ক্ষমতাকে ধরে রেখেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপর আপনার খুব একটা হস্তক্ষেপ করেনি। বিশ্ববিদ্যালয়ের বাইরে গেলে পরে তখন হয়তো নিপীড়ন নির্যাতন চালিয়েছে, কিন্তু উইদিন দি ক্যাম্পাস তারা সেটি করেনি। আমরা সেটি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞার মধ্যে যেটি পড়ে যে ফ্রিডম অফ লার্নিং, ফ্রিডম অফ রিসার্চ, এবং এটার মাধ্যমে মানে কমিউনিকেট দি ট্রুথ, সত্যের সাথে যোগাযোগ রাখা, এটা একজন বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞার মধ্যে সেটা বলেছেন। এটাই মানে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে অনুসরণ করা হয়। কিন্তু শেখ হাসিনা বা ফ্যাসিবাদীরা, এইটা পৃথিবীর কোন দেশে দৃষ্টান্ত নাই, যখন ফ্যাসিবাদী শাসন বা নাৎসিবাদী শাসন বা ভয়ঙ্কর ডিক্টেটরিয়াল শাসন থাকে, তখন বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস, সমাজ এবং আশেপাশের কোনো কিছুই ভয়ঙ্কর রাষ্ট্রীয় আক্রমণের বাইরে যেতে পারে না। কিন্তু জিয়াউর রহমান দেখুন, 78 সালে সামরিক আইন প্রত্যাহার হয়নি, ছাত্রদের প্রচন্ড বিক্ষোভের মধ্যে পড়েছেন, শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন, কিন্তু হতে দেননি, তিনি কি বলে যে গুলি চালাতে দেননি। ওই রকম অবস্থায় শরীরের ধুলো ঝেড়ে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে তিনি বক্তব্য রেখেছেন, স্বতঃস্ফূর্ত কথা বলেছেন, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও কথা শুনেছেন। এবং প্রেসিডেন্ট বসে থাকা অবস্থায় একজন শিক্ষক, যিনি পরবর্তীতে এখন বিএনপির বড় নেতা,
তিনি অত্যন্ত জোরালো ভাষায় সমালোচনা করে বক্তৃতা করেছেন। এটাই তো গণতন্ত্রের নমুনা, এটাই তো গণতন্ত্রের বৈশিষ্ট্য। সেটা আমরা জিয়াউর রহমানের কাছ থেকে আমরা জেনেছি, শিখেছি। এই কারণে যে তিনি মানে শিক্ষাকে কত গুরুত্ব দিতেন, শিক্ষক এবং ছাত্রদের তাদের যে কথা বলার অধিকারকে তিনি কতখানি মূল্য দিতেন, সম্মান দিতেন, এখান থেকেই সেটি বোঝা যায়। এখানে আমাদের যে মূল প্রবন্ধ পাঠক, যিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন, সেই জিয়াউর রহমানের, আমরাও তখন যখন ছাত্র ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আমরা তখন যখন ছাত্র দল গঠন হলো 1979 সাল, তখন আমরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছি। ওই মুহূর্তে আমরা এই শব্দটি পেয়েছি, উৎপাদনমুখী এবং গণমুখী শিক্ষা। এটার উপরে অনেক বক্তৃতা করেছি, কিন্তু ওই বয়সে আমাদের অতটা ধারণা ছিল না। কিন্তু এখন মনে হয় মানে অত গভীরে যাওয়ার দরকার নাই। আমরা যদি হেডলাইনটার মধ্যেই যদি থাকি যে সত্যি তো যে গণমুখী শিক্ষা যদি হতে হয়, উৎপাদনমুখী শিক্ষা যেটা হতে হয়, এখন যে শিক্ষা ব্যবস্থাটা চলছে এটা তো সেটি নয়। বরং জিয়াউর রহমান যেটা বলেছেন ওটা যদি আমরা উপলব্ধি করি এবং ওইভাবে যদি আমরা রাষ্ট্রীয় পলিসি আমরা নির্ধারণ করি, তাহলে সত্যিকার অর্থেই আমরা প্রোডাক্টিভ কিছু পাবো। অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রির ছেলে ব্যাংকের ম্যানেজার হচ্ছে, তো তার যে মেধাটা সেটা যদি তার কনসার্ন জায়গায় যদি সেটা নিয়োগ করতে পারতো, আমরা হয়তো অনেক সায়েন্টিস্ট পেতাম, ভালো ভালো সায়েন্টিস্ট পেতাম। আজকের যে বিশ্ববিন্যাস, এই বিশ্ববিন্যাসে আমরা দেখছি ক্ষুদ্র রাষ্ট্র, অপেক্ষাকৃত অস্ত্রের দিক থেকে দুর্বল রাষ্ট্র আজকে বার খাচ্ছে। আমরা যদি সত্যিকার অর্থেই উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার যে কথাটি এখানে উপস্থাপক বললেন, প্রমূল প্রবন্ধ পাঠক, আমরা যদি ওই নীতিটা ফলো করতাম, তাহলে কিন্তু আমরা আমাদের সমাজ থেকে অনেক এপিজে আবুল কালাম পেতাম, আমরা প্রফেসর সালাম পেতাম, আরো অনেকে পেতাম। কমপক্ষে একটি ছোট্ট রাষ্ট্র হিসেবে আমরা আমাদের নিরাপত্তা, আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য অনেক বড় বড় প্রকৌশলী এবং বিজ্ঞানী আমরা পেতাম। ডাক্তার কেন আপনার পুলিশের এসপি হবে? কৃষিবিদ কেন আপনার কি বলে যে প্রশাসক হবে? এদেরকে কনসার্ন তার জায়গায় গবেষণার সাথে বা কৃষির কোনো কাজের সাথে তাদেরকে জড়িত রাখা। এখন প্রচুর দেখছি ডাক্তার, পুলিশের এসপি, কৃষিবিদ দেখছি এই ধরনের মূল মূল পদের সাথে আছে, তারা সেখানে চাকরি করছে। কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে রাষ্ট্রের কৃষিবিদ বানিয়ে, প্রকৌশলী বানিয়ে, ডাক্তার বানিয়ে তারা যদি প্রশাসনিক এই কাজের মধ্যে থাকে, তাহলে প্রোডাক্টিভ রাজনীতি, যেটা আমরা উৎপাদনমুখী রাজনীতি কথা যেটা বলছি, শিক্ষা ব্যবস্থার কথা, শিক্ষা ব্যবস্থার কথা যেটা বলছি, সেই ফলাফল তো আমরা পাবো না, সেই ফলাফল আমরা দেখতে পারবো না। কিন্তু এই অল্প সময়ের মধ্যে তিনি যেটা ভেবেছেন, যে শিক্ষা চিন্তার কথা বলা হয়েছে, তার যে শিক্ষা চিন্তাটা কত বাস্তব, কত নিরেট, কত নিখাত ছিল, সেটি আজকে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এইভাবে তিনি অর্থনীতির ক্ষেত্রে, প্রত্যেকটির ক্ষেত্রে তিনি যেটা ভেবেছেন সেটা নানা বাস্তবতার মুখে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত উল্লেখযোগ্য। একজন লেখক এবং ব্রডকাস্টার, তার নাম হচ্ছে ফিসলক, ট্রেভর ফিসলক, তিনি চমৎকার কথা বলেছেন ওই সময়। জিয়াউর রহমানের কর্মজীবন বিশ্লেষণ করে বলেছেন, তিনি যেমন মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতার ঘোষক, তেমনি অর্থনৈতিক মুক্তিযুদ্ধের একজন সিপাহসালা। এর মধ্যে অনেক বিশ্লেষণ আছে, কিন্তু তার উপসংহার হচ্ছে এইটা, তিনি যেমন স্বাধীনতার ঘোষক তেমনি অর্থনৈতিক মুক্তিযুদ্ধেরও তিনি সিপাহসালা। যে অল্প সময়ের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত জাতি 3 বছর 3.5 বছরের লাইসেন্স, পারমিট, লুটপাট, দুর্ভিক্ষ, এইটি তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। এইটিকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে একটি জায়গায় দাঁড় করানো, একটি ভিত্তি দান করানো, এটা হচ্ছে তার অসাধারণ কৃতিত্বের একটি বিষয়। আজকে নানাভাবে তাকে নানা কথা বলা হচ্ছে, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে তাকে শুধু এই অভিধায় দেওয়া হয়েছে যে এদেশের একজন যোগ্য রাষ্ট্রনায়ক। পলিটিশিয়ান অনেকে হতে পারে, কিন্তু রাষ্ট্রনায়ক হওয়া বোধহয় একটি কঠিন ব্যাপার। তাকে অনেক দূর তাকিয়ে দেখতে হয়,
অনেক দূর সে তাকাতে পারে, এবং তাকাতে পারে বলেই তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন ওই ন্যায়ের মধ্যে, ওই শূন্যের মধ্যে একটি জাতিকে তৈরি করেছেন। একটা পররাষ্ট্রনীতি একেবারেই পার্শ্ববর্তী দেশের উপর নির্ভরশীল একটি পররাষ্ট্রনীতি ছিল, ভারত নির্ভর পররাষ্ট্রনীতি 72 থেকে 75-এ। কিন্তু একমাত্র জিয়াউর রহমান ওই জায়গা থেকে নিজের স্বার্থের সপক্ষে দাঁড়িয়ে কথা বলা, এই কথা বলা নিশ্চিত করে তিনি পররাষ্ট্রনীতিটাকে স্বাধীন করতে পেরেছিলেন। এটা একটি গুরুত্বপূর্ণ অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। এটা অনেক সময় আমরা এড়িয়ে যাই বা ভুলে যাই, আমরা বলি না। তার একটি ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেই, যে আপনার এপ্রিল মাসে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর কথা, ফারাক্কা বাঁধ সেটা চালু হলো। 75-এর 15ই আগস্ট ঘটলো, 7ই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন। এই সাময়িকটা আর আপনার ওটা পার্মানেন্ট হয়ে গেল, আর সাময়িক থাকলো না। কারণ পার্শ্ববর্তী দেশ তারা মনে করলো 7ই নভেম্বরের যে যারা ক্ষমতায় আসলো এরা আমাদের বৈরী। তো সুতরাং যে চুক্তি হয়েছিল যে সাময়িকভাবে কয়েকদিন, এটা 28 দিন না কয়েকদিন বোধহয় এটা পরীক্ষামূলকভাবে চলবে, সেইটা তারা আর বন্ধ করলো না, তারা অব্যাহতভাবে চললো। দেখুন, একজন মানুষ একদিকে কৃষি দেখছে, শিক্ষা দেখছেন, অনেক কিছু দেখছেন, এর মধ্যে দেশের যে নিজের স্বার্থ, এত বড় একটা পরাশক্তি, তার পাশে নিজেকে টিকে থাকা। প্রথমে তিনি এটাকে নিয়ে গেলেন ওয়াইসিতে, সেখানে তিনি উত্থাপন করলেন, ওয়াইসিতে একচেটিয়া সমর্থন পেলেন। তারপরে তিনি নিয়ে গেলেন জোট নিরপেক্ষ সম্মেলনে, কলম্বোতে সেই জোট নিরপেক্ষ সম্মেলন, সেখানে তিনি সর্বান্তকরণে সমর্থন পেলেন এইটা। তারপরে এটাকে নিয়ে গেলেন তিনি জাতিসংঘে। জাতিসংঘে নিয়ে যাওয়ার সময়, সেই সময় সোভিয়েত ইউনিয়ন এবং ভারত বিরোধিতা করলো, এটা দ্বিপাক্ষিক সম্পর্ক, এটা জাতিসংঘে আসার দরকার কি। কিন্তু তারপরেও জিয়াউর রহমানের দক্ষ এবং গতিশীল কূটনৈতিক তৎপরতার কারণে অনেক দেশ সেটা বলল যে না, একেবারেই এটা এজেন্ডা থেকে বাদ যাওয়া যাবে না, একটা স্পেশাল পলিটিক্যাল কমিটির মধ্যে আপনার এই ফারাক্কা ইস্যুটাকে নিয়ে যাওয়া হলো। এবং জিয়াউর রহমান দেখলেন এইরকম একটি রাষ্ট্রকে কন্টেইন করতে হলে আমাকে আরেকটি পার্শ্ববর্তী আঞ্চলিক শক্তির সাথে সম্পর্ক গড়তেই হবে। তিনি চীনে চলে গেলেন, তিনি গুডউইল মিশন পাঠালেন, ট্রেড মিশন পাঠালেন, তারপরে প্রেসিডেন্সিয়াল ডেলিগেশন নিয়ে চললেন। এবং আমরা কি পেলাম? অদ্ভুতভাবে চীন তীব্র নিন্দা জানালো ফারাক্কা বাঁধের জন্য। তারপরে জাতিসংঘে এর পরের 1 বছর পরেই জাতিসংঘে চীন জোরালোভাবে ফারাক্কা বাঁধের আপনার প্রতিবাদ করলো এবং ফারাক্কা বাঁধ চালু করার কথা বলল। তো এই যে মানে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তার যে মানে নিজের দেশের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরে তার যে কর্মকাণ্ড এবং তার যে দক্ষ পররাষ্ট্রনীতি পরিচালনার যে জায়গাটি, এটি মানে তার এই অবদানটি যে কত অপরিসীম সেটা আজকে বলার অপেক্ষায় রাখে না। শুধু সেটাই নয়, আপনার 75-এর পরে বাংলাদেশের ভিতর কিছু মুজিবপন্থী তারা ভারতে চলে গেল, সেখানে গিয়ে আপনারা তাদেরকে প্রশ্রয় দেওয়া হলো, তাদেরকে অস্ত্র দেওয়া হলো, এবং সারা আমাদের এই যে ক্রস বর্ডার, এই বর্ডারের ভারতীয় এলাকায় প্রায় 35টি ক্যাম্প খোলার সুযোগ দেওয়া হলো, যে কিছু দুষ্কৃতিকারী তারা গেছে, তারা বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ঘাত করবে এবং নানা ধরনের ঘটনা ঘটাবে, এই কারণে তাদেরকে এটা দেওয়া হলো। এবং আমাদের যে পার্বত্য অঞ্চলে যারা বিদ্রোহ করছেন বা তাদেরকে উস্কানি দেওয়া হলো, তাদেরকে অস্ত্রশস্ত্র দেওয়া হলো। এটিকে নিরসন করতে হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এটির বিরুদ্ধে তিনি সজাগ থেকেছেন, এই জন্য গোটা জাতিকে আগে সংগঠিত করেছেন। কারণ একটা জনপ্রিয় সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাত করে কিছু করা যায় না। 77 সালে যখন কংগ্রেস বিপুল ভোটে হেরে গেল, মুরারজি দেশাই যখন আসলো, সবকিছু বিবেচনা করে তখন তারা দেখছে যে না, এইভাবে বাংলাদেশের বিরুদ্ধে অন্তর্ঘাত করে ক্যাম্প বসিয়ে, এটা 71 সাল না, এটা এখানে নদী দিয়ে অনেক পানি প্রবাহিত হয়েছে, এখন এই কাজ করা যাবে না। কারণ দেখছে এই সমস্ত দুষ্কৃতিকারী যারা ওইখানে গেরিলা যুদ্ধে যাবে বলে ভারত তাদেরকে অস্ত্র দিচ্ছিল,
তারা যখন বাংলাদেশে জনগণই তাদেরকে ধরিয়ে দিচ্ছিল পুলিশের কাছে, সেনাবাহিনীর কাছে। ভারত তো একটা ম্যাচিউরড দেশ, গণতান্ত্রিক দেশ, তখন তারা বুঝতে পেরেছে সম্ভব না। মোরারজি দেশাই তখন বলল যে ঠিক আছে, যারা ফেরত যেতে চায় তারা ফেরত যাবে। এই সংবাদটি আবার পাওয়া গেছে বাল্টিমোর সান বলে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের একটি পত্রিকায়। এবং এদেশের মানুষ তখন জানতো না যে ভিতরে ভিতরে প্রায় 600 মানুষ সারেন্ডার করেছে, কারণ তারা টিকতে পারছে না। এটা হচ্ছে জিয়াউর রহমানের এক অসাধারণ তার কৃতিত্ব। কি করে নিজের দেশকে নিরাপদ রাখতে হয়, সীমান্ত সুরক্ষা করতে হয়। এবং তাই নয়, যারা আসবে না, আসতে পারছে না, আসলে সমস্যা হতে পারে, বিচারের ভয় করছে, তারা সেই ওই দেশেই থাকবে, কিন্তু তারা কোনো ধরনের বাংলাদেশের মধ্যে অন্তর্ঘাতমূলক বা কোনো ধরনের কাজ, দেশের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে না। এটা একটা এগ্রিমেন্ট হয়েছিল মোরারজি দেশের সরকারের সাথে, মানে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে একটা এগ্রিমেন্ট হয়েছিল। আমাদের সীমান্ত নিরাপদ হয়েছে, আমাদের দেশ নিরাপদ হয়েছে, আমাদের দেশের সার্বভৌমত্ব নিরাপদ হয়েছে, এবং বাংলাদেশ যে নিজেই নিজের পররাষ্ট্রনীতি পরিচালিত করতে পারে, এইটা নিশ্চিত হয়েছে জিয়াউর রহমানের এই কর্মতৎপরতার কারণে, জিয়াউর রহমানের দক্ষতার কারণে। একদিকে জীবন তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে তিনি অটল থেকেছেন, ঠিক তেমনি তার কূটনৈতিক তৎপরতার মধ্যে দিয়ে তিনি অনেক সমস্যার সমাধান করেছেন। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করেছেন জিয়াউর রহমান। স্টিক অ্যান্ড ক্যারট পদ্ধতি অবলম্বন করে তিনি নিরাপত্তা বাহিনী গড়ে তুলেছেন, একবার ময়মনসিংহ থেকে পার্বত্য চট্টগ্রামে। সেখানে তিনি গড়ে তুলেছেন অনেক, যা নিরাপত্তা বাহিনী ছিল তার চাইতে বেশি বাড়িয়েছেন। আবার উপজাতিদের যারা হেড আছেন তাদেরকে তিনি ভাতার ব্যবস্থা করেছেন। এই স্টিক অ্যান্ড ক্যারট পদ্ধতি নিয়ে তিনি সেগুলোকে, সেই উৎপাদগুলিকে তিনি নিরসন করেছেন অনেক দিকে। আমি অন্যদিকে যাব না, যে তার কৃষিতে উৎপাদন, তার শিক্ষা ব্যবস্থা, তার অন্যান্য বিষয়গুলি, কিন্তু আমি শুধু এই যে তার পররাষ্ট্র নীতিতে তার যে দক্ষতা এবং মেধা, সেটি মানে আপনাদের সামনে তুলে ধরলাম এই জন্য যে এই ক্ষেত্রে তার অবদান কত মানে অবিস্মরণীয় ছিল। আমাকে ডক্টর তালুকদার মনিরুজ্জামান স্যারের পাশে আমি একদিন এসেছিলেন, ম্যাডাম আমাকে পাঠিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পাঠিয়েছিলেন, কোন একটা বিষয় ড্রাফটটা উনি দেখিয়ে দেবেন। উনি একটা আমাকে গল্প করেছিলেন। উনার মিসেস তখন একটা হলের প্রভোস্ট, উনি হলের কোয়ার্টারে থাকেন, একতলা বা দোতলা একটা কোয়ার্টার ইউনিভার্সিটির মধ্যে, এখানে থাকেন। তো স্যার তখন একটা স্ট্রোক করেছিলেন, তো ওই মানে কথা তখন ভেঙে ভেঙে যেত। ওই সময় তিনি বললেন যে হঠাৎ একদিন দেখি আমার বাসার চারিদিকে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক, আর্মির গাড়ি টাড়ি সব ভরে গেছে। তো আমি তো ভয় পেয়ে গেলাম, বিষয়টা কি। তারপর একজন অফিসার এসে বললো যে প্রেসিডেন্ট সাহেব আপনাকে ডাকছে। তো হঠাৎ প্রেসিডেন্ট সাহেব আমাকে ডাকবেন, কি ঘটনা? বলছে না স্যার, কোনো ইয়ে নাই, প্রেসিডেন্ট সাহেব একটু আপনার সাথে কথা বলতে চান। তো আমাকে নিয়ে আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বঙ্গভবনে গেলাম। তো আমাকে খুবই চমৎকার ভাবে তিনি অভ্যর্থনা জানালেন। সম্ভবত চীনের সাথে কোনো একটা বিষয়ে কোনো একটা ঘটনা হয়েছে যেটা ওনার পরামর্শ চান। তো প্রায় ঘন্টা খানিক মানে তার সাথে আলোচনা হলো, আমি কিছু পরামর্শ দিলাম। পরবর্তীতে দেখলাম যে মানে কাজের ক্ষেত্রে উনি যখন চীনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, ওই যে কথাগুলি আমি আগে বললেন, যে চীনের সাথে রিলেশনের ক্ষেত্রে প্রথমে তিনি ট্রেড এবং গুডউইল মিশন পাঠিয়েছেন, নিজে প্রেসিডেন্সিয়াল ডেলিগেশন নিয়ে গেছেন, সম্পর্ক বাড়াচ্ছেন। তো এইরকম নানা পরামর্শ আমি দিলাম। আমি পরবর্তীতে ওনার অ্যাকশনের সময় দেখলাম এর অনেক প্রতিফলন। তবে এই হচ্ছে জিয়াউর রহমান, এই হচ্ছে মানে জিয়াউর রহমানের দক্ষতা। তাই বন্ধুরা আমার, এটা তার নানাবিধ তার যে কার্যক্রম, তার কর্মকাণ্ড, তার কৃতিত্বের মধ্যে এটি পড়ে। আবার ব্যক্তিগত যখন বিষয় দেখুন, আমাদের একজন ছাত্র দুদু ভাই এখানে আছেন, উনি জানেন মানে বিষয়টি। ছাত্র নেতাদেরকে নিয়ে একটা মিটিং করছেন। তো একজন ছাত্র নেতা, ওই সময় তিনি সাধারণ সম্পাদক ছিলেন, আমাদের বড় ভাই, মানে এটা আমি নাম বলবো না। তো উনি উঠে বলেছেন যে স্যার, আপনি দেশের আজীবন প্রেসিডেন্ট হয়ে যান, আপনি এত জনপ্রিয়। তো উনি লাফ দিয়ে চেয়ার থেকে উঠে মাইক্রোফোনটা ধরে বলছে, চামচামি করো না,
আমি কেন আজীবন প্রেসিডেন্ট হব? আমি তো দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছি। ঠিক মেয়াদ অনুযায়ী নির্বাচন হবে, জনগণ যদি আমাকে রাখতে চায় আমি থাকবো। এই যে ডেমোক্রেটিক স্পিরিট, কোন এই যে রাষ্ট্রনায়ক এবং পলিটিশিয়ানের মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই। তার আগে একজন মানুষ, তিনি দীর্ঘদিন সংগ্রাম করেছেন, স্বায়ত্ত শাসনের জন্য সংগ্রাম করেছেন, অথচ সব দল বন্ধ করে দিলেন, সব পত্রিকা বন্ধ করে দিলেন, একদলীয় শাসন এবং পার্মানেন্ট শাসন। আর আরেকজন মানুষ তার ছাত্রনেতাকে ধমক দিয়ে বলছে যে নির্দিষ্ট মেয়াদে নির্বাচন হবে, জনগণ যদি ভোট দেয় আমি হব। কেন তুমি আমাকে এই ধরনের পরামর্শ দিচ্ছ? তো এই কারণেই জিয়াউর রহমান হচ্ছেন রাষ্ট্রনায়ক, এবং রাষ্ট্রনায়ক অনেক দূর দিয়ে দেখতে পারে। হাতে যদি ক্ষমতা কুক্ষিগত করি তাহলে সেখানে দুর্নীতি বাড়বে, সেখানে নানা শত্রুতার জন্ম হবে এবং গণতন্ত্র মুখ পড়বে। তিনি যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আজকে যে আমরা মানে মানে বুক ফুলিয়ে কথাটা বলতে পারি, সেটা জিয়াউর রহমানের কারণে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য